পাকিম্বুয়ে পাকিস্তানের একটা নতুন নামকরণ করেছি না জিম্বাবুয়ের সঙ্গে মিলিয়ে। মানে বাংলাদেশের জন্য এখন পাকিস্তান যা, জিম্বাবুয়েও তাই। এই থিমে বাংলাদেশকে বড় করে দেখিয়ে একটু মজা করে এই নামকরণটা করা। তবে সেই নামকরণে কেউ কেউ নাখোশ হয়েছেন, রাগ করেছেন এবং সেই কেউ কেউ দাঁত নখ ধার করে প্রস্তুত হয়ে আছেন জবাব দেবার জন্য। এই মজা করে যে নামকরণ করেছি, বাংলাদেশকে যে বড় করে দেখিয়েছি, বিষয়টা ওইখানটাতে না। অনেকের ক্ষেত্রে বিষয়টা সম্ভবত দলটা পাকিস্তান বলে। কেন পাকিস্তানের বিপক্ষে বা পাকিস্তানকে নিয়ে এরকম মজা করা হবে? পাকিস্তান প্রীতির কারণে অনেকেই ওই রকম রাগটা পুষে রেখেছেন, তবে রাগটা ঝাড়তে পারছেন না। কেননা বাংলাদেশ ক্রিকেট টিম তাদেরকে সেই রাগ ঝাড়ার সুযোগটা দিচ্ছে না। মিরপুরে প্রথম টেস্টে আমরা কি দারুণভাবে জিতে নিয়েছি, সেটা তো আমাদের স্মৃতিতে এখনো সতেজ। আর সিলেটে দ্বিতীয় টেস্টেও আরও একটা দুর্দান্ত স্মৃতি আমাদের ক্রিকেটাররা তৈরি করছেন। তৃতীয় দিন শেষে ম্যাচটা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, তাতে মনে হয় পাকিস্তানকে যে পাকিম্বুয়ে নাম দিয়েছি, সেই নামকরণের সার্থকতা আসলে প্রমাণ হবার পথে রয়েছে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টটাও বাংলাদেশ জয়ের পথে রয়েছে। তৃতীয় দিন শেষে খেলাটা যেইখানটায় দাঁড়িয়ে, তাতে বাংলাদেশের না জেতার কি কোনো কারণ আছে? তাতে পাকিস্তানের জেতার কি আসলে কোনো কারণ আছে? তৃতীয় দিনে কোন পজিশনে ম্যাচটা আসলে রয়েছে এবং এই দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা, ওইটা নিয়েই তো আলোচনাটা করছি। পাকিস্তানের সামনে বাংলাদেশ টার্গেট দিয়েছি আমরা 437 রানের। 1877 সাল থেকে টেস্ট ক্রিকেট হয়, আগামী বছর 150 বছর পূর্তি হবে। এই যে টেস্ট ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে হচ্ছে, এইটা 2618 নাম্বার টেস্ট ম্যাচ। এই 150 বছরে 2617টা টেস্ট ম্যাচে কখনোই কোনো দল 437 রান করে ম্যাচ জেতেনি। লাস্ট ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডটা হচ্ছে 418 রানের। পাকিস্তানের ক্রিকেট হিস্ট্রিতে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড হচ্ছে 377 রানের। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের এগেনস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হচ্ছে 395 রান। ওই যে ওয়েস্ট ইন্ডিজ করেছিল কাইল ম্যাটসের সেই ডাবল সেঞ্চুরি সেই ম্যাচটাতে। ফলে এই পাকিস্তান 150 বছরের বিশ্ব রেকর্ড ছিঁড়ে ফেলে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশের বিপক্ষে। হ্যাঁ, 2 দিন সময় আছে, সেটা মাথায় রেখেও 437 রান পাকিস্তান করে ফেলবে, এটা আসলে অ্যাবসলিউটলি পাগলের প্রলাপ বলে আমার কাছে মনে হয়। ওই কারণেই বলছিলাম, পাকিস্তানকে যে পাকিম্বুয়ে নাম দিয়েছি, সেই নামকরণের সার্থকতা প্রমাণের পথেই তারা আসলে রয়েছে। আজকের এই থার্ড ডেটা আসলে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ধন্য। মুশফিকের বয়স 39 বছর হয়ে গেল কিছুদিন আগে। 40 বছর তিনি হচ্ছে গিয়ে, মানে 40 বছর তার এখন চলছে। এই বয়সে এসে তার ক্রিকেটের প্রতি যেই নিবেদন, আরও একটা স্টেটমেন্ট হয়ে থাকলো এই সেঞ্চুরিটা। যেই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে তিনি 14তম সেঞ্চুরি করলেন। সর্বোচ্চ সেঞ্চুরির যেই সিংহাসন যৌথ অধিকারে ছিল মমিনুল হকের সঙ্গে 13টা সেঞ্চুরি নিয়ে, এখন মমিনুলকে পেছনে ফেলে তাতে একক অধিকার নিয়ে নিলেন মুশফিকুর রহিম। প্রথম টেস্টে মিরপুরেও সেই সুযোগটা তার সামনে এসেছিল, তবে শেষ দিকে গিয়ে তিনি ওই সেঞ্চুরিটা করতে পারেন, ওই হতাশার জায়গাটা ছিল। ইনফ্যাক্ট তার ওই 39তম জন্মদিনেই সেঞ্চুরির হাতছানি ছিল, সেটা তিনি করতে পারেননি। ওই আক্ষেপ কিছুটা পুষিয়ে নিলেন আজকের এই দিনটাতে, যখন তিনি ওই রকম একটা বাউন্ডারিতে সেঞ্চুরিতে পৌঁছে যাওয়ার পর তার যে সেলিব্রেশন, ব্যাট রেখে সঙ্গীর সঙ্গে উদযাপন, দুই হাত দুই পাশে প্রসারিত করে, সেইটা আসলে আমরা দেখেছি। মুশফিকুর রহিমের এই সেঞ্চুরিটা আজকের দিনে বাংলাদেশ ইনিংসের হাইলাইটস। এবং আমার কাছে এই জায়গাটাতে আরও কিছু বিষয় মনে হয় যে লিটন দাসও তো সেঞ্চুরিটা মিস করেছেন। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেছিলেন, সেকেন্ড ইনিংসেও মুশফিকের সঙ্গে তার একটা পার্টনারশিপ হয়েছিল 123 রানে, যেখানে লিটন 69 রান করেছেন। ইনফ্যাক্ট সেই পার্টনারশিপটা আমাদের খুবই প্রয়োজন ছিল, কেননা 3 উইকেটে 110 রান নিয়ে আমরা দিনের খেলা শুরু করেছিলাম। সেকেন্ডের একেবারে লাস্ট ওভারে গিয়ে মমিনুল হক আউট হয়েছিলেন। থার্ড ডের মর্নিংও খুবই আর্লি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এলবিডব্লিউ হয়ে যান। তখন মুশফিক মমিনুলের ওই পার্টনারশিপ, এবং সেই পার্টনারশিপটাতে আমরা লাঞ্চ পর্যন্ত ছিলাম। ততক্ষণে বাংলাদেশ প্রায় 249 রানে এগিয়ে যায়, এবং তারপরেও পার্টনারশিপটা যখন এগিয়ে গিয়েছিল, সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে গেল মুশফিক এবং লিটনের। এটা হচ্ছে গিয়ে টেস্টে 8 নাম্বার সেঞ্চুরি পার্টনারশিপ। অন্য কারো কোনো পার্টনারশিপের আসলে 6টার বেশিই নাই। ফলে টেস্টে যে তারা একসঙ্গে ব্যাটিং করতে পছন্দ করেন, সেটা তো বোঝা যাচ্ছে। কিন্তু ওই লিটন 69 রানে তিনি একটা হচ্ছে গিয়ে ওই র্যাম্প শট খেলতে গিয়ে থার্ড ম্যান বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। হ্যাঁ, লিটনের কিছু ভাগ্যের সহায়তা রয়েছে। 38 রানের সময় তিনি যেমন একবার রান আউট হয়েই গিয়েছিলেন, হাল ছেড়ে ক্রিজে দাঁড়িয়ে গিয়েছিলেন, কিন্তু বাবর আজম ওইখানে ওই স্ট্যাম্পে বলটা মারতে
করতে পারেননি। ওই সময় তার একটা ভাগ্যের সহায়তা ছিল। 50 করার পর একটা ছিল যে সাজিদ খান তার বলে ক্যাচটা ধরে রাখতে পারেননি। কিন্তু স্টিল আমি মনে করি যে আসলে এটা একটা চান্স মিস হয়েছে। টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি, যেটা প্রথম টেস্টে মিস করেছিলেন আমাদের নাজমুল হোসেন শান্ত। শান্ত তো তাও ক্যারিয়ারে আগারও 2টা আছে। লিটনের ক্ষেত্রে এটা প্রথমবার হতে পারত। এরপরে খুব বেশি সময় কিন্তু সঙ্গ আর মেহেদী হাসান মিরাজ অত বেশি রান একসঙ্গে যোগ করতে পারেননি মুশফিকের সঙ্গে। কিন্তু এরপরে তাইজুল ইসলামের সঙ্গে মুশফিকের একটা ৭৭ রানের জুটি হয়। তাইজুল ইসলাম এই টেস্টে বাংলাদেশের আনসাং হিরো। এমনি তার পুরো ক্যারিয়ারটাই তিনি আনসাং হিরো। বোলিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময় সাকিব আল হাসানের ছায়াতে পড়ে থাকায়, এবং এই টেস্টে 2 ইনিংসেই তিনি যে ব্যাটিংটা করেছেন সেইটা আসলে অনবদ্য। সেইটা আসলে এই খুব বেশি আলোচনার মধ্যে থাকবে না, খুব বেশি লেখালেখির মধ্যে থাকবে না। কিন্তু সেটা ওই যে প্রথম ইনিংসে লিটন দাসের সঙ্গে তার যে 60 রানের পার্টনারশিপ, এবং এই ইনিংসটাতেও তার যে মুশফিকের সঙ্গে 77 রানের পার্টনারশিপ, এইটা কিন্তু আসলে অ্যামেজিং। ওইটাও তার কমিটমেন্টটাকে শো করে। মুশফিক যখন চা-বিরতিতে যান তখন তিনি 90 রানে অপরাজিত, এবং চা-বিরতির পর ওই যেটা বলছিলাম বাউন্ডারি মেরে তিনি তার সেঞ্চুরিটা পূরণ করে ফেলেন। এবং যখন তিনি আউট হয়েছেন লাস্ট ব্যাটসম্যান হিসাবে, ততক্ষণে 130s একটা ইনিংস তিনি খেলে ফেলেছেন। 14তম টেস্ট সেঞ্চুরি তার। বাংলাদেশ ফাইনালে গিয়ে অল আউট হয়েছে 390 রানে, এবং পাকিস্তানকে, যেহেতু আমরা প্রথম ইনিংসে 46 রানের লিড রয়েছে, তাদেরকে 437 রানের টার্গেট দিয়েছি। দিনের খেলা তারা শেষ করেছে। 2 ওভার মাত্র ব্যাটিংয়ে সুযোগ পেয়েছে। আলস স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ওই 2 ওভারে কোনো রান হয়নি। অর্থাৎ 4th ডে থেকে আবার তারা ওই 437 রানের লক্ষ্যেই ব্যাটিং করবে। বাংলাদেশ আবার ওই পুরোপুরি 10 উইকেট নেওয়ার লক্ষ্যেই এটা আসলে করবে। এখন তাহলে এই 3rd দিনের খেলাটা যে হলো, সেখানটাতে মোমেন্ট অফ দ্য ডে আমরা কোনটাকে বলতে পারি? একটা বলা যায় হচ্ছে গিয়ে লিটন দাসের ওই সুযোগ মিসগুলা। তিনি যে রান আউট হতে পারতেন, তিনি যে ক্যাচ হতে পারতেন, ওইটা না হলে পার্টনারশিপ মুশফিকের সঙ্গে এত বড় হয় না। হয়তো বা পাকিস্তানের ম্যাচে ফেরার একটা চান্স থাকে, সেইটার কথা অবশ্য বলা যেতে পারে। মুশফিক এবং তাইজুলের পার্টনারশিপটার কথাও আলাদা করে অবশ্যই বলা যেতে পারে। কিন্তু আমার কাছে সত্যিকার অর্থে এই দিনের মোমেন্ট অফ দ্য ডে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ছোঁয়ার মুহূর্তটা। যেইভাবে তিনি মোহাম্মদ আব্বাসকে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরিতে পৌঁছালেন, এবং এরপরে যেভাবে শিশুর মতো সেলিব্রেশন করলেন, এই 39 পেরোনো 40 বছর বয়স চলছে যার, মনে হচ্ছিল যেন হচ্ছে গিয়ে তিনি তার প্রথম টেস্ট খেলতে নামছেন, কিংবা প্রথম টেস্ট সেঞ্চুরি। সেই আনন্দটা আসলে মুশফিকের মধ্যে দেখা গিয়েছে, এবং অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই ইনিংসটা। ওই মুশফিকের সেঞ্চুরি ছোঁয়ার মুহূর্তটাকেই আমার কাছে তাই এই দিনের মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে। আর পাকিস্তানকে যে পাকিম বয়ে বলেছে, ওইটাতে আমি এখনো স্ট্যান্ড করছি। মজা করেই বলা, কিন্তু মজা করেই আবার স্ট্যান্ড করছি। বাংলাদেশ এই টেস্টটা জিতবে। বাংলাদেশের এই টেস্ট না জেতার কোনো কারণ আসলে নাই। আছে বলেন তো দেখি? কত রানে আমরা জিতবো, কত তাড়াতাড়ি আমরা জিতবো, বৃষ্টির ঝামেলা এড়িয়ে আমরা জিততে পারবো কিনা, সেইটাই বরং আলোচনার একমাত্র বিষয়, নয় কি?